আমরা আজকে যে জায়গাটি আছি এবং যিনি আমার পাশে আছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের হচ্ছে অত্র কচুয়াতে একটি হচ্ছে প্রবীণ যে নক্ষত্র বলাই চলে। আহ, আমরা হচ্ছে যে জনাব হচ্ছে আব্দুর রব স্যারের কাছে আমরা এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারের যে বর্তমান যে শারীরিক অবস্থা একেবারে হচ্ছে মোটামুটি বলাই চলে। স্যার এখন ব্যক্তিগত বা নিজের যে যতগুলো কাজ আছে স্যার নিজেই করার যে চেষ্টা করে এবং করে যাচ্ছেন। এবং আমরা এসে যেটা স্যারের কাছ থেকে জানতে পেরেছি, স্যার হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যে ইসলামিক যে বিধিবিধান নিয়ম কানুন গুলো স্যার মেনে যাচ্ছেন এবং হচ্ছে প্রত্যেক হচ্ছে নামাজের ফজর নামাজের পরে বা প্রত্যেক নামাজের পরে যখন একটু সময় পায় তখন তিনি হচ্ছে কোরআন হচ্ছে পড়ার যে চেষ্টা করে সেটা আমরা স্যারের কাছ থেকে জানতে পেরেছি। আমরা স্যারের কাছ থেকে একটু জানার একটু চেষ্টা করব যে স্যার আপনার বর্তমান শারীরিক অবস্থাটা যদি আমাদের একটু বলেন। মোটামুটি স্বাভাবিকই। আমি যেহেতু চলাফেরা হাঁটতে একটু, আমি হাঁটতে কম পারি। আমি টুকটাক কাজকর্ম করতে পারি। বৈশা নামাজ পড়তে অনেকটা দাঁড়িয়ে, আর হাঁটুর কারণে আমি নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে। আর মোটামুটি আমি সারা দিন বা রাত 10টা পর্যন্ত আমি মোটামুটি কর্মরত থাকি। আমরা আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই স্যার, আপনার হচ্ছে দীর্ঘ জীবন যে শিক্ষা খাতে যে আপনি সময়টা কাটিয়েছেন, শিক্ষা খাতে হচ্ছে আপনার পুরো হচ্ছে যে জীবনটাই হচ্ছে আপনি অতিবাহিত করেছিলেন সেটা আমরা জানছি। আপনাকে আপনার কাছে যদি আমরা একটু জানার চেষ্টা করি হচ্ছে শিক্ষক হিসাবে আপনার কর্মজীবনের কথা একটু যদি আমাদেরকে বলেন। আমি 1959 সালে 13 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি আমার কর্মজীবন শিক্ষকতার কর্মজীবন আরম্ভ হয়। আর এটার অবসান হয় 2010 সালের 31 জুলাইতে। আমি নারায়ণপুরে সর্বশেষ আমার কর্মজীবন শেষ করি। সেখানে আমি 1 বছর ছিলাম রেক্টর হিসাবে 1910 থেকে 11 সাল পর্যন্ত, 11 জুলাই পর্যন্ত। আর আমি প্রথম মাঝিগাছা হাই স্কুলে প্রায় 15 বছর চাকরি করি হেডমাস্টার হিসেবে। তারপরে আমি কাছেরাতে চাকরি করি 7.5 বছর। 1973 থেকে 84 জানুয়ারি পর্যন্ত আমি সেখানে ছিলাম প্রধান শিক্ষক হিসেবে। তারপরে আমি চলে আসি 1981 সালে নন্দন হাই স্কুলে। আমি 2003 সালের 12ই ডিসেম্বরে আমি সেখান থেকে হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি নেই। তারপরে আমি চলে যাই উপদেষ্টা হিসেবে পালাকাড়া স্কুলে। সেখানে আমি প্রায় 6 মাস উপদেষ্টা হিসেবে ছিলাম। আমি চলে যাই তেগুড়িয়া স্কুলে 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমি তেগুড়িয়া স্কুলে ছিলাম। সেখানে প্রায় 4 বছর ছিলাম উপদেষ্টা হিসেবে। তারপরে আমি চলে যাই পালাকাল, সেখানে উপদেষ্টা হিসেবে ছিলাম আমি 6 মাসের মতো। তারপরে আমি চলে যাই নারায়ণপুর, সেখানে আমি ছিলাম 1 বছর। এইভাবে আমি। স্যার আপনার কর্মজীবনের অব্যাহতি স্যার কোথা থেকে? নারায়ণপুর হাই স্কুলে সর্বশেষ আমি 2011 সালের 31 জুলাইতে আমি সেখান থেকে অবসর গ্রহণ করি। স্যার আমরা যদি একটা কথা আপনার কাছে জানতে চাই যে এতগুলো পেশার মাধ্যমে এতগুলো পেশা থাকতে আপনি শিক্ষকতা পেশা কেন বেছে নিলেন? শিক্ষকতাটা আমার কাছে ভালো লাগছে। এটা আমি অন্য আমি শিক্ষকতাকে প্রাধান্য দিয়েছি, কারণ এখানে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, এটা আমি মনে করি একটা মহৎ কাজ। বা এটা হলো শিক্ষকতা মানুষ গড়ার কারিগর, এই যে আমি দায়িত্বটা নিয়েছি।
আমরা যদি আপনার সাথে আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি দীর্ঘ জীবন যে হচ্ছে শিক্ষকতা পেশায় আপনাকে নিজেকে নিয়োজিত করেছেন। আপনার অনেক ছাত্র আছেন যে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে অনেক জায়গায় তারা ভালো, ভালো হচ্ছে জায়গাতে অবস্থান করছেন। তারা হচ্ছে কর্মব্যস্ততার কারণে হয়তো আপনার কাছে হয়তো দেখা করতে আসতে পারে না। হচ্ছে মনের ইচ্ছা আছে কিন্তু হয়তো এরকম ব্যস্ততা বা চাকরির কারণে হয়তো তারাও আপনার সাথে এসে তারা হচ্ছে যে যোগাযোগ বা সাক্ষাৎ সেটা অনেক সময় হয় না। তার পক্ষ থেকে স্যার আমি আপনাদেরকে জানাই যে সবার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং হচ্ছে তাদের পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। আমি যদি স্যার আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে আপনি তো দীর্ঘ জীবন শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছিলেন। আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে কিভাবে মূল্যায়ন করতেন? আমি ছাত্রছাত্রীকে মূল্যায়ন, আমার শিক্ষকতার প্রধান এই ছিল আমার ৩টে জিনিস। একটা হলো আমি ছাত্রদেরকে প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়েছি এবং পরবর্তী প্রাধান্য আমার ছিল ছাত্রছাত্রীদের। তাদেরকে আমি আমার কোনোদিনই আমি আমার দায়িত্ব অবহেলা করিনি। আমি প্রতিষ্ঠান যখন চালাইছি এবং প্রতিষ্ঠানে আমি এই নিজের দায়িত্ব পালনের মাধ্যমে এবং অন্যান্য যাদের আমার সহকর্মী ছিল তাদেরকেও পুরোপুরি দায়িত্ব পালন করছি। ছেলে মেয়েদেরকে আমি একটু শাসক হিসাবে আমি একটু কঠোর ছিলাম, যে কারণে আমি যেখানে গেছি সেখানে আমি ভালো রেজাল্ট করেছি। আমার কঠোর পরিশ্রমের কারণে বা তদারকির কারণে, শিক্ষক হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের কারণে আমি আমরা যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে আপনি কিভাবে আপনার শ্রেণীকক্ষ পরিচালনা করতেন যদি আমাদের হ্যাঁ আপনি আপনার শ্রেণীকক্ষ কিভাবে পরিচালনা করতেন আপনাকে শ্রেণীকক্ষ আমরা সাধারণত আমি নিজেই শিক্ষক ছিলাম, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছিলাম। আমি শ্রেণীতে ছেলেমেয়েদেরকে শ্রেণীবিন্যাসটা দেখতাম। পরবর্তী পর্যায়ে আমি শুধু আমি নয় অন্যান্য শিক্ষক এটা ছেলে মেয়েদেরকে অ্যাটেনশন প্রথম তাদের ড্র করতাম, তারপরে আমার আমার যে ইয়েটা টিচিংটা সেটা আমি দিতাম এবং এতে করে ছেলেমেয়েরা মোটামুটি আরেকটা জিনিস আমি সবচেয়ে আমার ছেলেমেয়েদের অ্যাটেন্ডেন্সটা আমি বেশি খেয়াল করতাম, ছেলেমেয়েদের অ্যাবসেন্ট না থাকে। এই জন্য আমি গার্জেনদের যোগাযোগ করতাম এলাকাতে ছেলেমেয়েদেরকে, গার্জিয়ানদেরকে ডেকে তাদের দায়িত্ব, গার্জিয়ান একটা দায়িত্ব আছে সেটাও আমি তাদেরকে অবহিত করতাম, যে কারণে ছেলেমেয়েরা রেগুলার ক্লাসে আসতো, যার ফলে মোটামুটি দেখা গেল যে ছেলেমেয়েদের পারফরমেন্সটা ভালো হইতো এবং রেজাল্টটা ভালো হইতো। স্যার আমরা যদি একটু আপনার কাছে আরেকটু প্রশ্ন আপনি জানতে চাই যে দীর্ঘ জীবন যে শিক্ষা খাতে আপনি অতিবাহিত করেছিলেন, যে শিক্ষকতার যে অভিজ্ঞতা বা পরিচালনা একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা যায় সেই যে পরিচালক হিসাবে আপনি যথেষ্ট আপনি হচ্ছে নাম খ্যাতি সুনাম সবই কামিয়েছেন এমনটা আমরা আশেপাশে খোঁজ নিয়ে সেটা আমরা জেনেছি। আমি যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে বর্তমানে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কাঠামো কেমন হওয়া উচিত? শ্রেণীকক্ষ কাঠামো এটা তো সরকারি বিধানই আছে, যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে সেইভাবে বলা থাকে যে একটা শ্রেণীতে সাধারণত আমি আমি একজন প্রশিক্ষক হিসেবে এই পরিচালনার ব্যাপারে আমাকে প্রশিক্ষণ দিয়ে সেখানে বলা আছে কোনো ছেলে মেয়ের অ্যাটেনশন একটা টপিকের 20 মিনিটের বেশি রাখা যায় না। কাজে তাকে এই শ্রেণীকক্ষটা সজীব রাখার জন্য মাঝে মাঝে টিচিং এর পরও কিছু অন্যান্য ইয়ে আমোদ প্রমোদজনক তথ্য পরিবেশন করলে ক্লাসটা ইয়া হয়, সজীব থাকে। স্যার আমি যদি আরেকটু বিষয় যদি বলি যে আপনি যে টিচিং যে পদ্ধতির কথা বললেন আপনি বর্তমানে হচ্ছে যে
আপনাদের যে যে শিক্ষণ পদ্ধতিটা কেমন ছিল? এখনকার আর অতীতে বিরাট তফাৎ আছে। কারণ সরকারি সিলেবাসই অন্যরকম হয়ে গেছে। তবে এতে করে ছেলে মেয়েদের লেখাপড়ার অগ্রগতি হয় না। কাজে ছেলে মেয়েদেরকে আহ, যেইভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার, একজন শিক্ষক ক্লাসে যেতে হইলে আমি যেটা করেছি, তাকে বাধ্য করেছি একটা সে অন্তত টিচিং প্ল্যান না নিয়ে গেলেও তাকে অন্তত ওই বিষয়ের উপরে কিছু অন্তত পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য আমি বাধ্য করছি। কারণ সেই ক্লাসে থেকে কি পড়াবে সে যদি না জানে, রেডিমেড টিচিং দিলে সেটা এফেক্টিভ হয় না। এই জন্য আমি শিক্ষকদের কি করছি, লেসন প্ল্যান করে আমি ক্লাসে পাঠাইছি। এতে হইলা ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয়েছে বা শিক্ষককে বোঝানোর সুবিধা হয়েছে। যেটা আমি আমি ব্যক্তিগত আমি করেছি। ওন মেথড ইজ দি বেস্ট মেথড, এবং প্রত্যেক শিক্ষকের নিজস্ব একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি ব্যবহার করার জন্য এবং লেসন প্ল্যানগুলি তৈরি করে নেওয়ার জন্য, ক্লাসে যাওয়ার জন্য আমি সেই ব্যবস্থা করছি। আর আমরা যদি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আমার দুর্বলতাটা, আমার কর্মজীবনে আমি কোনো জিনিস আমি যেটা দোষী এটা করে ফেলছি, এবং এটা যত বাধা বিদ্যা আসুক না কেন আমি ন্যায় মতন কাজ করছি। আমি কাউকে ডরাইয়া কোনো কাজ করিনি, যে কারণে আমি ম্যানেজিং কমিটি মেম্বার বা গার্জিয়ান তাদের তোয়াক্কা করে আমি কোনো কাজ করি। আমি যেটা ভালো মনে হচ্ছে সেটা করছি, এবং এতে করে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনে আমি অন্যের উপরে, অন্যকে ভয় কইরা বা অন্যের পরামর্শ মতো আমি কাজ করি না। আমার নিজের যেটা ভালো মনে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সেটা আমি করেছি। আমি এই কারণে আমাকে 1990 সালে তারপর শিক্ষক ডিস্ট্রিক্টে আমাকে বেস্ট টিচার হিসেবে পুরস্কৃত করেছে, এবং থানাতেও আমার 2বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে পুরস্কৃত করছে। স্যার আমরা যদি আপনার কাছে একটু সর্বশেষ একটা কথা বলতে চাই যে যে আপনি হচ্ছে যেজন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক এবং হচ্ছে প্রধান শিক্ষক হিসাবে যে আপনি কর্মরত ছিলেন, আপনার শিক্ষা জীবনে আপনার জীবনকে আপনি অতিবাহিত করেছিলেন। যারা আপনার সাথে হচ্ছে যারা সহকর্মী ছিলেন এবং হচ্ছে প্রত্যেক যারা টিচার নিয়ে আপনি হচ্ছে এটি একটি সঠিক যে আলো বা শিক্ষার যে আলো আপনি মানদণ্ড সবাইকে দিতে পেরেছেন। যে সকল যে শিক্ষক যারা আছেন আপনার সাথে যত কর্মরত ছিলেন তাদের উদ্দেশ্যে আপনি এবং প্রাতিষ্ঠানিকভাবে যারা ম্যানেজিং কমিটি ছিলেন তাদের উদ্দেশ্যে আজ আপনি কি বলতে চান আজকে? ম্যানেজিং কমিটি, আমি যখন আমার কর্মজীবনে আমি ম্যানেজিং কমিটি আমাকে সহায়তা করছে। ও যেহেতু আমি এমন কাজ করিনি যেটা স্কুলে ক্ষতি হবে, কাজে ম্যানেজিং কমিটি বা শিক্ষকরাও আমাকে যথেষ্ট মানছে। এবং আমি বিশেষ করে তখনকার যখন আমি চাকরি করি তখন মায়না ছিল অল্প, শিক্ষকরা অল্প মায়না হইতে সরকারি, আমরা প্রথম থেকে চাকরি করি সরকার থেকে 5 টাকা দিত আমাদেরকে। তারপরে এটা এখন তো পুরা বেতন পায়। তো আমি স্কুলের শিক্ষকদের রেগুলার পেমেন্ট করতাম। কাজে যেহেতু তাদেরকে রেগুলার পেমেন্ট করতাম, এর ফলে তারা আমার বাধ্য থাকতো এবং সঠিকভাবে তাদের পালন করতে, যাওয়ার ফলে স্কুলের রেজাল্ট ভালো হতো। স্যার আপনি কর্মজীবনে যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আপনি হচ্ছে মেনটেনেন্স করতে হচ্ছে আপনার কারোর সাথে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিক বিষয়ে কারোর সাথে কি এরকম কোনো মনে ক্ষুণ্ণ কোনো কিছু হয়েছে কিনা? এমন চলতে হলে তো যে স্বাভাবিক, কিছু কিছু তো হয়, হলেও তারা আমার সাথে আমার কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতা করছে। যেমন অতিরিক্ত ক্লাস আমি নিয়েছি, এটাতে হয়তো অনেকে ইয়া করছে, আপত্তি করছে, কিন্তু যেহেতু স্কুলের উন্নতি করবে আমি এগুলি করেছি। এগুলি শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে। ম্যানেজিং কমিটিও আমার সাথে একমত ছিল। কোনো শিক্ষক আমার বিরুদ্ধে কোনো সুবিধা করতে পারে নাই। তো সকল শিক্ষকদের প্রতি আপনি কি বলবেন? সকল শিক্ষক মোটামুটি সবাই আমাকে মোটামুটি মানছে। এমন অবাধ্য 2-1 জন টুকটাক কিছু করছে, করে নাই তা নয়, করলেও তারা আহ সফল অর্জন করতে পারে নাই।
স্যার আমি সর্বশেষ যেটা আমি হচ্ছে একটা কথা বলতে চাই যে আপনার বিভিন্ন কচুয়াতে বা মতলবে হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে ছাত্ররা যে আজকে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কর্মরত বা বিভিন্ন ভালো জায়গায় তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা মোটামুটি অনেক ক্ষেত্রেই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ আমার এই প্রশাসন প্রশাসন ছিল, এই প্রশাসনিক কারণে তারা আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য তারা আমার প্রতি কৃতজ্ঞ এবং তারা আমাকে মোটামুটি শ্রদ্ধার সুখে দেখে এবং সম্মানই করে, যতটুকু আমি জানি। অনেক ছাত্রী যারা সচিবালয়ে আছে তারাও মোটামুটি আমার প্রতি শ্রদ্ধাশীল, বা বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ছাত্রী অনেক ডিপার্টমেন্টে আছে, অনেকের সম্পর্কে আমার জ্ঞাত নেই, কারণ আমার খোঁজ খবর আমার নেওয়ারও প্রয়োজন হয় না। তো কেউ কেউ আমার খবর নেয়, আমার নিলে আমি বা আমার বাড়িতে আসে, অনেক দূরের থেকে চাকরিগত অবস্থা আছে, দোয়া নেয় অথবা একটু সালাম নেয় বা দেখা সাক্ষাৎ করে আছে অনেকেই। মোটামুটি তাকেও আমার প্রতি এমন কোনো বিরূপ ভাব নাই, কারণ আমি তো তাদের এমন কোনো কাজ করি না ক্ষতিকর। হয়তো আমি তাদেরকে একটু শাসনটা একটু কড়া করছি, আর না এটা করছে তার মঙ্গলের জন্য, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে করে না। রবীন্দ্রনাথ বলছে শাসন করা তারই সারে সোহাগ করেছে। আমি সোহাগের সাথে সাথে শাসন করি, তো কল্যাণের জন্য আমি শাসন করি। আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি তা কখনো আমরা সর্বশেষ একটা কথা বলে আজকে আমরা ভিডিওটা শেষ করব। যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন তারা হচ্ছে প্রত্যেকে হচ্ছে আপনার ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আপনার যে বর্তমানে শারীরিক অবস্থা বা আপনার কর্মক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সকল বিষয় আজকে যারা অনেকেই হচ্ছে দেখবেন। আমি সেই সুবাদে আপনার সাথে সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করতে চাই। বর্তমানে যে শিক্ষক এবং ছাত্রদের দায়িত্ব কর্তব্যটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? দায়িত্ব কর্তব্য, শিক্ষকের দায়িত্ব, শিক্ষক সঠিক মতন ছেলে মেয়েদের টিচিং দেবে, সময়মতো স্কুলে আসবে এবং ক্লাসে কোনো ফাঁকি অক্ষর করবে না, এটাই তো তার কর্তব্যের দায়িত্ব। এবং ছেলেদের ভালো মন্দ খোঁজখবর নেবে, দেখাশোনা করবে, কারণ তাদের তদারকির মাধ্যমে তার যে ছেলেদের জীবন গড়ে উঠেছে, ছাত্রদের জীবন গড়ে ওঠে। এবং ছেলেরাও শিক্ষকের প্রতি অনুরাগী থাকা উচিত আমি মনে করি। আজকাল তো ছেলেমেয়েরা শিক্ষককে তোয়াক্কা করে না, যে কারণে কোনো ভালো প্রোডাক্ট হয় না। অর্থাৎ সংখ্যা কোয়ালিটি আছে, কোয়ান্টিটি নেই। এই কোয়ান্টিটি করার জন্য বিশেষ করে শিক্ষকের আর শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের দায়িত্ব বেশি। উনি যদি ঠিক মতন তদারকি করে একটা ছেলেকে সঠিকভাবে চালায়, তাইলে তার গুণগত মান বাড়ে নিঃসন্দেহে। এবং শিক্ষকের অবহেলার কারণে ছেলেমেয়েরা অনেকটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই আমি মনে করি, আমি আমার অনুরোধ সকল শিক্ষকদের প্রতি যে ওনারা যেন ছেলেদের প্রতি সহানুভূতিশীল হয় এবং তার নিজের কর্তব্যের দায়িত্ব পালনের আগ্রহী থাকে, দায়িত্ব সম্পন্ন করে সঠিকভাবে। ছেলেমেয়েরাও যদি তাদের নির্দেশ মতন চলে, তাইলে একটা সুন্দর পরিবেশ হবে এবং তারা ছাত্রছাত্রীরা তারা মানুষ হওয়ার অবকাশ তারা পাবে। আমরা আমার একটা কথা, আমার যারা এই ভিডিও দেখছি যারা ছাত্র, আমি তাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। আমার জীবনে কোনো ছেলে মেয়ের প্রতি যদি কত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমার এই বৃদ্ধ বয়স, আমি তাদের কাছে তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আমার জন্য দোয়া করেন যেন আমি ইমান নিয়ে দেখতে পারি। আমার সকলের প্রতি সালাম রইল, সকলের মঙ্গলকে কামনা আমি করে আজকের জন্য আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আমরা আজকে যে স্যারের সাথে কথা বললাম, স্যারও হচ্ছে আবেগ আপ্লুত হয়ে যে প্রত্যেক যে ছাত্রছাত্রীর প্রতি হচ্ছে যে হচ্ছে কৃতজ্ঞতা এবং হচ্ছে তাদের প্রতি যে হচ্ছে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন যে আ ব্যক্তিগত জীবনে অথবা প্রাতিষ্ঠানিক জীবনে যদি কোনো ছাত্র মনে বা কোনো চলতে পথে কোনো টিচার বা অত্র সমাজের যারা আছেন তাদের মনে যদি কোনো ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেভাবেই হোক যদি কোনো কষ্ট নিয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন,
অথবা স্যারকে হচ্ছে আপনারা নিজ গুণ ক্ষমা করে দিবেন।